আজ আপনারা দেখবেন শাওলির কাহিনী। একজন মহিলা যার বক্তব্য হলো তার স্বামী একজন রাজকুমার আর সে একটা রাজ পরিবারের বউ। কিন্তু রাজ পরিবারের এই বউ থাকতো মুম্বাইয়ের দাইসার এলাকার একটা ছোট বস্তিতে। শাওলি সেই ধরনের মানুষের মতো ছিল যারা এতটাই ভালো এবং সৎ যে বিশ্বাস করাও মুশকিল যে তাদের কোনো শত্রুও থাকতে পারে। কিন্তু তা সত্ত্বেও কেউ তার প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করল। কিন্তু কেন? আরে কি হলো? কে চিৎকার করলো? আরে মঞ্জু, নিশা, হ্যাঁ, বলো, কি বলো, হলো? বলো। কিসের আমিও শুনতে শুনতে পেলাম। যাচ্ছিল? আরে এটা কি হয়ে গেল আরে শাওলি? কি হলো শাওলি? আরে শাওলি, শাওলি, শাওলি কি হয়েছে তোর? আরে আরে আমি বলেছিলাম না। আরে ও আসবে। ডাক্তারকে ডাকুন না। আরে পুলিশকে ইনফর্ম করো তাড়াতাড়ি। দেখুন ইন্সপেক্টর বাবু, প্রত্যেকটা পজিশনই খুব ক্রিটিক্যাল। কেউ ইচ্ছে করেই ওর মাথার পিছনে ভারী জিনিস দিয়ে আঘাত করেছে। ওর ভাগ্য ভালো যে ও বেঁচে গেছে। থ্যাংক ইউ ডক্টর। নমস্কার। আপনি এই মেয়েটির মা? না স্যার, আমি শাওলির পাশেই থাকি। রাতে একজন কাউকে থাকতে হতো তো আমিই থেকে গেছি। ওর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ স্যার। ওর স্বামী বা কোনো আত্মীয়? আর আমি কি বলি স্যার, রোজকার একই নাটক, সব সময় ঝামেলা। আর যত ঝামেলা আমার ঘাড়ে এসে চাপবে। আমার আর এই সমস্ত ভালো লাগে না। আচ্ছা, জল খাবার তৈরি আছে? তুমি কি এখনই আমার সাথে খাবে নাকি পরে খাবে? আরে আমি কিছু জিজ্ঞাসা করছি। এমনিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে এটা। এখনো সময় আছে, চলে এসো। দেখো আবার হাতে নিউজ পেপার। যখন এই নিউজ পেপার তোমার হাতে আসে না, মনে হয় যেন তুমি এখানে নেই, আমি দেয়ালের সাথে কথা বলছি। আমি জানি তুমি শুধরোবে না। আচ্ছা, আমি একটা কাজ করছি, তোমার খাবারটা আমি এখানে ঢেলে রেখে যাচ্ছি, খেয়ে নিও। খাবারটা ঢাকা দিয়ে রাখলাম, অবশ্যই খেয়ে নিও। আর প্লেট ধুয়ে রাখার কোনো দরকার নেই। হ্যাঁ, আমি ধুয়ে নেবো এসে। আচ্ছা, আমি চললাম। হ্যাঁ, বাই। হ্যাঁ, দেখো ওষুধ খেতে তো ভুলেই গেছি। তুমি যদি না থাকতে না, কি জানি আমার কি হতো। আচ্ছা, যাচ্ছি। হ্যাঁ, লাভ ইউ। স্যার, শাওলি খুবই ভালো মেয়ে, নিজের কাজ নিয়েই থাকে। বুঝতে পারছি না ওর শত্রু কে হতে পারে। ওদিকটা দেখো। আমি কিছু জানি না সাহেব, ওর সাথে আমার বেশি কথা হতো না, ওই আসা যাওয়ার পথে যেটুকু কথা হওয়ার। কিন্তু হ্যাঁ সাহেব, আজ পর্যন্ত ওর স্বামীকে কখনো দেখিনি আমি। শাওলি খুব ভালো মেয়ে স্যার, ওকে কখনোই কারোর সাথে ঝগড়া করতে দেখিনি। ও 6 মাস আগে এখানে এসেছিল। কি হলো? তুই কাঁদছিস কেন? না না, কাঁদছি কোথায়, এই চোখে কিছু একটা পড়েছিল সেই জন্য। এখনই এখানে এসেছিস? একাই এসেছিস? না, একা কোথায়, আমার হাজবেন্ড আছে তোর সাথে। ও একটা কাজে গেছে, এক্ষুনি চলে আসবে। আমি এখানে পাশেই থাকি, আমার নাম মঞ্জু। আমি কিছু সাহায্য করব জিনিসপত্র রাখতে?
না 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 আমি করে নেব। ওই আসলে আমার হাজবেন্ড পছন্দ করেন না আমি অন্যের সাথে কথা বলি। তা না হলে আপনি যে সাহায্য করতে চাইছেন তার জন্য থ্যাংক ইউ। আচ্ছা ও কি করে? কি? আরে ওই তোর বর আর কে? ও আমার হাজবেন্ড। হ্যাঁ আসলে না ও খুব বড় লোক, ওর কাছে অনেক টাকা পয়সা আছে। ও না রাজ পরিবারের ছেলে, রাজকুমার আমার হাজবেন্ড। সেই জন্যই তো এতদিন কোনো কাজ করার দরকারই পড়েনি ওর। আসলে তো বাধ্য হয়ে এখানে আসতে হলো। লাভ ম্যারেজ তো আমাদের, তাই ফ্যামিলির লোকেরা রেগে গিয়ে সম্পর্কই ভেঙে দিয়েছে। এই ও ভাবছে নতুন বিজনেস শুরু করবে, সেই জন্যই ও কারোর সঙ্গে দেখা করতে গেছে। আচ্ছা আপনি ছেড়ে দিন, আমি করে নেব। তখনই আমার আইডিয়া হয়ে গেছিল কিছু গন্ডগোল আছে, কিন্তু বলে আমার কি লাভ ছিল? বেচারির ওর বরের ওপর খুব ভরসা ছিল। হ্যাঁ সাহেব, নিজের জন্য 1 পয়সা খরচ করার আগে 10 বার ভাবতো। আর স্বামীর জন্য যতই খরচ করুক না কেন সেটা ওর কাছে কমই মনে হতো। এই কলিফ্লাওয়ার কত টাকা দাদা? এমনিতে 20 টাকা, কিন্তু পুরোটা নিলে সস্তায় পড়বে। আচ্ছা এটা একটা দিন। আরে এই ফুলকপিটা নিয়ে নে না, সস্তায় কম হবে। ওপরটা কালো কিন্তু ফুলকপিটা ভালো। দাদা দিয়ে দিন না এটা। না না না, আচ্ছা আমার হাজবেন্ড ফ্রেশ সবজি খান, এই নিন। আরে শোন শাওলি, আরে পুষ্পা দিদি, আরে তুই আমাকে আটকাচ্ছিস কেন? আজকে ওকে বলবো। বাদ দাও না দিদি, ও যেটা নিয়ে ভালো থাকে থাকুক না। স্বপ্নের জগতে ভাসছে ও, বুঝলি? একদিন অনেক পস্তাতে হবে। আমি কোনো রকম ভুল করিনি সাহেব, যা সত্যি তাই বলেছি। যে সত্যি কথা অন্য কারো বলার সাহস ছিল না। কোন সত্যিটা? তুমি আর কতক্ষণ স্নান করবে? 10 মিনিটে আমার ডালটাও রেডি হয়ে যাবে, তাড়াতাড়ি এসো, জল শেষ হয়ে যাবে। তুমি তো জানো কত দূর থেকে জল নিয়ে আসতে হয়, তাড়াতাড়ি এসো। আরে আপনি? শাওলি, একটু ঘি দরকার ছিল, সকালেই শেষ হয়ে গেছে। তুমি তো জানো বাচ্চারা ঘি ছাড়া খেতে পারে না। কালকে আমি ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, আরে ওটা তো আমি টাওয়েলের পেছনেই টাঙিয়ে রেখেছিলাম, ভালো করে দেখো, পেয়ে যাবে তুমি ওখানে। ও না, আরে আসলে আমি না আজকে খিচুড়ি বানিয়েছি, আর আপনি তো জানেন যে এতে কত ঘি লাগে। আমার কাছেও কম ঘি ছিল, আর সেটাও যদি আপনাকে দিয়ে দিই তো ওকে আমি কি খাওয়াবো? ও আমার উপর খুব রেগে যাবে। আপনি একটা কাজ করুন না, নিশার কাছ থেকে নিয়ে নিন আমার ডাল। এই নাটক বন্ধ কর, বুঝলি? তো অর্ধেক পাগল থেকে একদিন পুরোপুরি পাগল হয়ে যাবি। কি সবসময় আমার স্বামী এই, আমার স্বামী ওই করিস? হ্যাঁ, কোথায় আছে তোর স্বামী? দেখি তো করছেন আপনি? কোথায় পালিয়ে গেছে নাকি? হ্যাঁ, কোথায় তোর স্বামী? দেখি কোথায়, কার সঙ্গে কথা বলছিলিস তুই? হ্যাঁ, চল আয়, দেখ এখানে কেউ আছে? কেউ? আরে তুই এখানে একলাই থাকিস, বুঝলি? সবসময় খালি আমার স্বামী এই, আমার স্বামী ওই বলতেই থাকে। আরে তোকে ছেড়েও চলে গেছে, বুঝলি? আর কোনোদিন আসবে না, বুঝলি? কি বললি তুই? কি বললি? আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। ও আমাকে ছেড়ে কোথাও পারে না। ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। শাওলি, আমার স্বামী, শান্ত হ, কাঁদিস না মা, আমার স্বামী, কাঁদিস না। আমার স্বামী আসবে আমার স্বামী। চুপ শাওলি, চুপ কর তুই। ও আসবে তো? তুই এত ভালোবাসিস তো, ও নিশ্চয়ই আসবে। চুপ কর মানা, চুপ কর। ও আসবে, ও আমার স্বামী আসবে, নিশ্চয়ই আসবে। শাওলি, ওষুধ কোথায়? আসবে, হ্যাঁ, ও আসবে, ও আমার স্বামী ঠিক আসবে। ও আসবে ও। কে ছিল এই শাওলি, আর তার জীবনের রহস্যই বা কি ছিল? আর কে ছিল তার স্বামী, যার ফিরে আসার অপেক্ষা সে ছাড়তে নারাজ? কিন্তু ছেড়ে তো সেই যায় যে সঙ্গে ছিল, কিন্তু শাওলির সঙ্গে তো কেউ কাউকে কখনো দেখেনি। তাহলে সে কি কোনো মস্তিষ্কের অসুখের শিকার ছিল, যার কথা বিশ্বাস করা যায় না? আর যদি এমনটাই হয়ে থাকে, তাহলে একজন গরিব, দুর্বল, অসহায়, অসুস্থ মহিলা কারো কি ক্ষতি করতে পারে? কি এমন ক্ষতি তার দ্বারা হওয়া সম্ভব? আর কার কাছে সে বিপদ হয়ে দাঁড়িয়েছে, তাও এত বড় বিপদ যে তাকে সারা জীবনের জন্য চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়?
স্যার মনে হয় না ওর সঙ্গে আর কেউ থাকতো। হতে পারে ওর মানসিক অবস্থা ভালো ছিল না আর ওর স্বামী ওকে ত্যাগ করে, অথবা এরকমও হতে পারে যে ওর স্বামী ওকে ত্যাগ করার পর ওর মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যায়। এটা তো সত্যি যে ওই মেয়েটার ব্যাপারে কেউই কিছুই বলতে পারলো না। ও কোথা থেকে এলো, মুম্বাই থেকে এলো না বাইরে থেকে এলো, ওর আত্মীয় স্বজনকে, ওর বাবা মা কোথায়, কেউই কিছু বলতে পারলো না। স্যার এরকম ব্যাপার নয় তো? এক সেকেন্ড স্যার, হুম। আসুন। স্যার এই দেখুন, এই শাড়ি, এই সমস্ত জিনিসপত্র সবই দামি দামি। এই বস্তিতে থাকা একটা মহিলার কাছে এত দামি জিনিসপত্র বেশ অদ্ভুত ব্যাপার। স্যার, এই মোবাইলটা ওখানে পাওয়া গেল। স্যার কিছু মেডিসিন। নিশা বলছিল যে ওর মানসিক অবস্থা খুব খারাপ ছিল, সেই জন্য মেডিসিনও নিত। মনে হচ্ছে এগুলো সেই ওষুধ। এতগুলো ওষুধ? যদি আমরা এই কেসটা নিয়ে এগোতে চাই তাহলে কেসের পিছন দিকটা আমাদের দেখতে হবে। যদি আক্রমণকারীর ব্যাপারে আমরা জানতে চাই তাহলে মেয়েটার অতীতটাকেও দেখতে হবে। এই মেয়েটা এখনো হয়তো বস্তিতে রয়েছে, কিন্তু মেয়েটা ভালো বংশেরই মনে হয়। খোঁজ নাও আদৌ ওর স্বামী আছে কিনা, হ্যাঁ। আর যদি থাকে তাহলে কে সে আর কোথায় আছে। আর হ্যাঁ শোনো, একটা ফোন পেয়েছিলে তাই না? ফোনটা দাও। স্যার কল লিস্টে তো একটাই নাম্বার দেখতে পাচ্ছি। একটাই নাম্বার দেখছি, আর কোনো নাম্বার নেই। আর এই নাম্বারেও কল করেছে আর কল রিসিভও করেছে। তার মানে এই নাম্বারটা ওর কাছে খুব ইম্পর্টেন্ট নাম্বার, খুব কাছের কারোর বা কোনো আত্মীয় স্বজনের। আবার এমন হতে পারে যেটা সেই লোকটার নাম্বার যে শাওলিকে অ্যাটাক করেছিল। কতবার বলেছি এখানে ফোন করবে না? কোনো সম্পর্ক নেই তোমার সাথে, তুমি এখানে কখনো আসবে না। হ্যাঁ স্যার, শাওলি আগে আমাদের এখানে কাজ করত। অভ্যেস হয়ে গেছে না তোর লেটে আসার? কালই তোকে কত করে বোঝালাম আমি, সকালে আমার একটু তাড়া থাকে, নিজে অফিসে যাই, ওরটা আমাকে রেডি করতে হয়, সবকিছু করতে হয়, আর তুই কেন লেট করে আসিস তুই? ম্যাডাম সরি, ওই আসলে আমার হাজবেন্ডের জন্য আমি জলখাবার তৈরি করছিলাম। প্লিজ তুই আমাকে এসব গল্প শোনাতে আসিস না। এখন তুই রোহনকে গিয়ে ওটা, নয়তো আজকেও স্কুল বাসটা মিস করবে ও। না না, আমি ওকে 2 মিনিটে তৈরি করে দিচ্ছি। আরে শাকি, ওয়্যার ইজ মাই টাই ইয়ার? রমেশ, তুমি নিজে খুঁজতে পারছো না? আমাকেও তৈরি হতে হবে, আই এম অলসো গেটিং লেট। চলো চলো বাবু, উঠে পড়ো, স্কুলের জন্য দেরি হয়ে যাবে। চলো রোহন বাবা, চলো ওঠো, উঠে পড়ো, স্কুলের জন্য দেরি হয়ে যাবে, স্নান করতে যেতে হবে। চলো চলো চলো। আচ্ছা শোন, এবার রোহনকে স্কুল বাসে দিয়ে এসে তুই বাড়িতে ফিরে ডাস্টিং করবি, ফ্যানগুলোকে পরিষ্কার করবি, প্রচন্ড নোংরা হয়েছে। তারপর মেশিনে কাপড়গুলো দিবি। রোহনকে আনতে প্লিজ তাড়াতাড়ি চলে যাস, নইলে স্কুল বাস চলে যাবে আর ও তোর জন্য ওখানে ওয়েট করতে থাকবে, ঠিক আছে? তারপরে ওকে স্ন্যাক্স দিয়ে দিবি, আর 3টের সময় আর্ট ক্লাসে নিয়ে যাবি ওকে, বুঝতে পেরেছিস? কখনো কখনো আমার মনে হয় ওকে কাজে রেখেই আমি ভুল করেছি। দেখেছো তুমি, কিছু মনে থাকে না ওর। জানি না সারাদিন কি ভাবে ও। রোহনের জন্য না আমার মাঝে মাঝে খুব ভয় করে, জানো? এসব কথা বাদ দাও তো সাক্ষী। আরে যবে থেকে ও কাজে আসছে একদিনও ছুটি নেয়নি। বসো। আরে ও ভীষণ সিনসিয়ার আর রোহনকে ভালোবাসে, রাইট? আপনারা কখনো ওর স্বামীকে দেখেছেন? ওর সঙ্গে দেখা করতে এসেছে বা ওকে পিক আপ করতে, বা আপনাদের দুজনকে ওর স্বামীর ছবি কখনো দেখিয়েছে? না, কিন্তু ওর স্বামীর ব্যাপারে ও কথা বলতো। ওর স্বামীর ব্যাপার ছাড়া অন্য কোনো টপিকে ও কথাই বলতো না কখনো। কি কথা বলতো? এই যে কোনো এক রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে, কোথাকার প্রিন্স যেন। আসলে না, আমার হাজবেন্ড খুব বড় লোক, অনেক টাকা পয়সা আছে ওর। ও না রাজ পরিবারের ছেলে, আমার স্বামী রাজকুমার। এইরকম কথা শুনতে একটু অদ্ভুত লাগে বটে, কিন্তু ওর আচরণে এটা ক্লিয়ার ছিল যে ও ভালো ঘরের, তাই ওর স্বামীও হয়তো ভালো ঘরেরই হবে। কখনো কখনো খারাপ লাগতো ওর জন্য, যে পরিস্থিতির জন্য
ওকে এরকম টাফ লাইফ কাটাতে হয়। যদি মেয়েটা এতটাই ভালো হয় তবু ওর বিরুদ্ধে FIR করলেন আপনারা কেন? অ্যাকচুয়ালি স্যার, শাওলি সেদিন আমাদের ছেলে রোহনকে আর্ট ক্লাসে নিয়ে গিয়েছিল। আমাদের ফেরত আসার অনেক আগেই ওর চলে আসা উচিত ছিল, কিন্তু যখন আমরা দুজন অফিস থেকে ফিরলাম তখন দরজা বন্ধ ছিল। শাওলি আর রোহন দুজনেরই কোনো খবর ছিল না। আমরা শাওলিকে মোবাইলে অনেকবার ট্রাই করলাম, কিন্তু ও ফোনই তুলছিল না। জানি না শাওলি কোথায় চলে গেছে আমার বাচ্চাটাকে নিয়ে, বুঝতে পারছি না। পুলিশও কিছু জানাচ্ছে না। আমি বলেছিলাম না তোমায় যে এই মহিলা আমাদের বাচ্চার জন্য একদম ঠিক নয়, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। খুব বিশ্বাস করতে ওকে না তুমি, জাস্ট বিকজ ও ওই ইসলামেই থাকে যেখানে তোমার ওই চেনা পিয়ন থাকে। হোয়াট লজিক ইজ দিস? চুপ করে আছো কেন বলো? রোহন, রোহন কোথায় নিয়ে গিয়েছিল আমার ছেলেকে? আমার ভুল হয়েছিল তোমার উপর বিশ্বাস করে, যে রোহনের দেখাশোনার জন্য তোমায় রেখেছিলাম। ইটস মাই মিস্টেক। কিন্তু স্যার, আপনি প্লিজ শাট আপ। আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন স্যার। আজ আজ আমি ওকে দেখেছিলাম, আমার স্বামীকে, আরো অন্য একজন মহিলার সাথে যাচ্ছিল। আমি ওর পেছনে যাই। আমি ওকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে ওই মহিলাটা আসলে কে, আর ও তুই পরেও জিজ্ঞাসা করতে পারতিস। তুই এখানে ফিরে এসে নিজের বাড়িতে গিয়ে ওকে জিজ্ঞাসা করতে পারতিস না? সেই জন্য তুই আমার বাচ্চাটাকে নিয়ে 6 ঘন্টা ওর পিছনে ঘোরাঘুরি করেছিস। ইউর ম্যাড, পুরোপুরি পাগল তুই। পাগল হয়ে গেছি আমি। পাগল হয়ে গেছি আমি আমার স্বামীকে ওই মহিলার সঙ্গে দেখার পর থেকে। কিন্তু আমি ওকে ছাড়বো না, জিজ্ঞেস করবো ওকে যে ওই মহিলাটা কে। ম্যাডাম, আমাকে আমাকে ক্ষমা করে দিন। তুই যা এখান থেকে, চলে যা এখান থেকে তুই। ম্যাডাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আমি ভাবিনি যে আমার ভাবা উচিত ছিল যে রোহন আপনারা ওর জন্য চিন্তা করবেন। আমি আমার মাথায় আমার কি হয়ে গেছিল আমি বুঝতেই পারিনি। আমার এরকম করা উচিত হয়নি। আমার কি হলো? শাওলি দাবি করছিল যে সে তার স্বামীকে দেখেছে। তার এই দাবি কি সত্যি ছিল, নাকি তার অসুস্থ মস্তিষ্ক আবারও তার সঙ্গে কোনো খেলা খেলছিল, এটা জানা খুবই মুশকিল। কিন্তু এই দুটো পরিস্থিতির মধ্যে একটা বিষয় স্পষ্ট, যে এখন তার সহযোগিতার প্রয়োজন। রোগ শারীরিক হোক বা মানসিক, রোগীর শুধুমাত্র দুটো জিনিস প্রয়োজন হয়, সহানুভূতি আর চিকিৎসা। যদি শাওলি এটা পেতে পারত, কেউ যদি তাকে ডাক্তার বা পুলিশের কাছে নিয়ে যেত, তাহলে পুলিশ হয়তো তার দিকে এগিয়ে আসা বিপদ চিনে তাকে রক্ষা করতে পারত, আর ডাক্তার তাঁর চিকিৎসা। কিন্তু এমনটা হয়নি। পরিণতি, শাওলি আজ কোমায় রয়েছে, অর্থাৎ মৃত্যুর মুখে দাঁড়িয়ে, আর পুলিশ এখনো পর্যন্ত এটা বুঝে উঠতে পারেনি যে কে তার এমন অবস্থা করেছে। ডক্টর, কতক্ষণে জ্ঞান ফিরবে? কিছু আইডিয়া? দেখুন, বলাটা খুবই মুশকিল, কিন্তু টেস্ট করার পরে একটা ব্যাপার দেখা যাচ্ছে যে নিজের আনস্টেবল মেন্টাল কন্ডিশনের জন্য এই মেয়েটি যেসব ওষুধ খেত সেটা এক্সট্রিমলি হেভি ডোজে ছিল। এই ধরনের হেভি ডোজের ওষুধ শুধু এই রেয়ার কেসগুলোতেই দেওয়া হয়। আর এই ধরনের ওষুধ নেওয়ার পরে পেশেন্টরা আর 5টা সাধারণ মানুষের মতন জীবন লিড করতে পারে না। মানে? কারণ তারা হ্যালোসিনেট করা শুরু করে। একদম সাধারণ ভাষায় বলতে গেলে ওরা যেটা নিয়ে ভাবে ওদের দেখাটা শোনার মতন মনে হয়, আর সেই কথাগুলোই ওরা মানতে শুরু করে। আর ওর হাই ডোজের ওষুধের দরকার ছিল কিনা সেই ব্যাপারটা আমরা ওর জ্ঞান ফিরলেই জানতে পারবো। দেখো, মেয়েটা একটা শিক্ষিত মেয়ে, কাজেই আমরা যদি ধরে নিই যে মেয়েটা বুঝে বা না বুঝে ওই ওষুধটা খাচ্ছিল, দ্যাট ইজ নট পসিবল। তার মানে এটা আমাদের কাছে পরিষ্কার যে কেউ একজন ওকে এই হেভি ডোজের ওষুধ দিচ্ছিল। প্রেসক্রিপশন সে নিজের কাছে রেখেছিল, কারণ ও জানতো যে এ লেখাপড়া জানা মেয়ে, ও যদি প্রেসক্রিপশন দেখে ফেলে ও বুঝে যাবে যে ওষুধ খাচ্ছে সেটা ওকে সুস্থ করার বদলে আরো অসুস্থ করে তুলবে। সে এরকম ব্যাপার নয় তো যে শাওলির ওপর প্রাণঘাতী হামলা করা মানুষটা আর যে ওষুধের বেশি ডোজ ওকে খাওয়াচ্ছিল দুজন মানুষ একই? হতে পারে এ দুটো একজনেরই কাজ, কিন্তু যদি এ দুটো কাজ আলাদা আলাদা লোক করে তাহলেও এই দুজনের মধ্যে একটা কানেকশন আছে। তুমি মেয়েটার অতীতের ব্যাপারে কিছু জানতে পারলে? কিচ্ছু না স্যার, ইনফরমেশন তো দূরের ব্যাপার, কোনো ক্লু পর্যন্ত পেলাম না যেটা আমরা শাওলির জীবন সম্পর্কে জানতে পারি। তুমি একটা কাজ করো, খোঁজ নাও যে ওকে বাড়ি ভাড়া কে দিয়েছে। সেখান থেকে আমরা নিশ্চয়ই কোনো সূত্র পাবো। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, শাওলিকে বাড়ি ভাড়া আমিই দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু বালা বলেছিল তাই। বালা? এই বালাটাকে? ও আমার মতো একজন এজেন্ট, শাওলি ম্যাডাম ওরই কাস্টমার, তাই তো আমি বাড়ি ভাড়া করে দিয়েছিলাম। এই বালাকে কোথায় পাওয়া যাবে?
হ্যাঁ সাহেব, ওখানের আগে এখানে ওকে একটা ফ্ল্যাট দিয়েছিলাম 1 বছর আগে। দেখুন, এত সুন্দর ভিউ। আর ম্যাডাম, এই ফ্ল্যাটটাতে এর আগে যারা থাকতো তারা নিজেদের বাড়ি করে চলে গেছে, মানে একদম পজিটিভ ফ্ল্যাট। হ্যাঁ, সেটা তো ঠিকই। তাহলে বলুন কবে এগ্রিমেন্ট করাবো? যতটা তাড়াতাড়ি পসিবল হয়। আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি বিজনেস ট্যুরে বাইরে গেছেন, তো আমি একাই এগ্রিমেন্টটা করে নেব। ওকে। আর যত তাড়াতাড়ি সম্ভব আমি শিফট করতে চাই। আমি হোটেলে থেকে থেকে জাস্ট টায়ার্ড হয়ে গেছি। হোটেল? হ্যাঁ স্যার, ও তো আমাকে তাই বলেছিল। একটা সিটি থেকে এখানে শিফট হয়ে একটা হোটেলে থাকে ওরা। পার্টিও ভালো ছিল আর রেন্টও ভালোই দিচ্ছিল আমায়, তাই আমি আর ওদের বেশি জিজ্ঞাসাবাদ করিনি, তাড়াতাড়ি কাজটা করে দিই। একটা কথা বলো, যে শাওলি যখন এগ্রিমেন্ট করেছিল তখন ওর কাছ থেকে কোনো আইডি প্রুফ নিয়েছিলে তুমি, যা থেকে জানতে পারা যায় ওর বাড়ি কোথায়? স্যার, এমন তো আমি কিছুই নিইনি। কোনো আইডি প্রুফ না নিয়ে তুমি অজ্ঞাত মহিলাকে ফ্ল্যাট দিয়ে দিলে? তুমি জানো না, তুমি জানো না যে এটা আইনত দণ্ডনীয় অপরাধ? সরি স্যার, আমি ভেবেছিলাম যে ওদের যাওয়ার আগে প্রুফগুলো নিয়ে নেবো, তারপর আমার মাথা থেকে বেরিয়ে গেছে স্যার। আসলে কি বলুন তো স্যার, 6 মাসের মধ্যে না ওদের অবস্থা খারাপ হয়ে গেছিল স্যার। দেখুন, আমি আপনাকে মিথ্যে কথা বলছি না। আপনি আমার প্রবলেমটা কেন বুঝতে চাইছেন না? আমি জানি আপনাকে রেন্ট দিতে হবে আমাকে, কিন্তু আপনি আমাকে আরেকটুখানি সময় দিন, কারণ আমার কাছে একদম টাকা পয়সা নেই। আর কত সময় দেবো বলুন তো ম্যাডাম? 2 মাসের ভাড়া পাই আপনার থেকে। এবার আমি আমার কাজকর্ম ছেড়ে কি এখানে আসতে থাকবো রোজ? আজকে আমার পুরো রেন্ট দিয়ে দিন আমাকে, ব্যাস। আরে কিন্তু আমি টাকা কোথা থেকে পাবো? আপনি কেন বুঝতে পারছেন না? দেখুন, আমার স্বামীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ও অনেকদিন হলো বাড়িতেই আসেনি। আচ্ছা, এর মধ্যে আমার দোষটা কোথায় বলুন তো ম্যাডাম? যদি আপনার এত প্রবলেম থাকে তো ফ্ল্যাটটা খালি করে দিন না ম্যাডাম। না না, এভাবে কিভাবে? আমার স্বামী যখন আসবে তো চিন্তায় পড়ে যাবে না? আমাকে কোথায় খুঁজবে ও? আচ্ছা, সব দিক থেকে তো আপনার চলতে পারে না, তাই না? আর এমনি তো ফ্ল্যাটটা আমার না, পার্টির। আচ্ছা, ওরা যদি আমার পেছনে পড়ে, এবার আমি কি বলবো ওদের বলুন তো? আজ হয় আপনি পুরো রেন্ট দিন, না হলে ফ্ল্যাটটা খালি করে দিন। আচ্ছা, 1 মিনিট। আপনি এটা রেখে দিন। আচ্ছা, এটা কি বলুন তো ম্যাডাম? এতে আর কত হবে বলুন তো? আচ্ছা, 1 মিনিট, আমার কাছে আরো কিছু আছে, আমি আসছি। এগুলো আছে আমার কাছে। আপাতত আপনি এটাই রেখে দিন। আমার হাজবেন্ড এলে আমি টাকা দিয়ে এগুলোকে ফেরত দিয়ে নেব। ঠিক আছে ম্যাডাম, কিন্তু একটু তাড়াতাড়ি করবেন। তাড়াতাড়ি কি করতো স্যার? ও তো আমাকে আরো ঝুলিয়ে দিয়েছে। ম্যাডামের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। উনি আমাকে নিজের জুয়েলারি বেচার জন্য দিয়েছিল, তো জুয়েলারি বেচে যত টাকা পেয়েছিলাম ততদিন ওনার কাজ চলেছিল। যখন সব টাকা শেষ হয়ে গেল তখন ম্যাডাম আমায় বলেছিল যে সস্তায় কোথাও একটা ঘর খুঁজে দিতে। তো আমি অন্য আর একটা এজেন্টকে বললাম যে ওনাকে এই এরিয়াতেই কোনো একটা ঘর খুঁজে দিতে। আর এসবের মধ্যে ওনার স্বামীও আর ফিরে আসেনি। সেই জন্যই ম্যাডাম ওনার একটা মিসিং রিপোর্ট এই কাছাকাছির থানায় লিখে আসেন। আগে হ্যাঁ, এই নামের একজন মহিলা ওনার স্বামীর নামের মিসিং ডায়েরি করিয়েছিলেন। 1 মিনিট। এই দেখুন। মধুর গায়কোয়াড়? আগে হ্যাঁ। আগে আমার স্বামী কোথাও একটা চলে গেছেন, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ হয়ে গেছে ও। নিখোঁজ হয়ে গেছেন মানে? আপনার মনে হচ্ছে আপনার স্বামী আপনাকে ছেড়ে কোথাও চলে গেছেন? ছেড়ে? এটা কি কথা বলছেন আপনি? ও এরকম কেন করবে? ও তো আমাকে খুব ভালোবাসে। ও আসবে। ও আসবে তো? হ্যাঁ। আরে বাবা, আমি তো মজা করছিলাম। আমি জানি তো ও আসবে। দেখবেন, ও নিশ্চয়ই আসবে। ম্যাডাম, কি হয়েছে আপনার? আরে আমার তো তাড়াতাড়ি বাড়ি ফেরা উচিত, খাবার তৈরি করে রাখতে হবে। ও তো যে কোনো সময় চলে আসবে। আমি যাচ্ছি। হ্যাঁ, আমি এটা বুঝতে পেরেছিলাম যে ওনার কোনো মেন্টাল প্রবলেম আছে, তাও ওনার কমপ্লেন্টের উপর অ্যাকশন নেওয়ার জন্য আমরা ইনভেস্টিগেশন শুরু করি। ব্যাস সেই থেকে তো আর বাড়ি ফেরেনি। আপনারা খুঁজে পাবেন তো ওকে? আমরা খুঁজে নেব ওনাকে, কিন্তু আপনার স্বামীর কোনো ছবি দেখতে পাচ্ছি না। আপনার কাছে ওনার কোনো ফটোগ্রাফ আছে? হ্যাঁ, বিয়ের পুরো অ্যালবামটা আছে। আমি এক্ষুনি নিয়ে আসছি। বিয়ের অ্যালবাম?
আমি খুব ভালো করে গুছিয়ে রেখেছিলাম। এই দেখুন, এর মধ্যে আপনি অনেক ছবি পেয়ে যাবেন। এই যে আরে ফটোগুলো কোথায়? ফটোগুলো কোথায় গেল? ফটোগুলো তো এখানেই ছিল, ছবিগুলো। ঠিক আছে, আপনি নিজেই বলে দিন আপনার স্বামী কেমন দেখতে ছিলেন, ওনার হাইট এইসব আর কি। আমার হাজবেন্ড তো খুব হ্যান্ডসাম, ফর্সা, লম্বা, প্রিন্স তো, তাই একদম প্রিন্সের মতো দেখতে ওকে। আপনার কাছে ওনার জামা কাপড় থাকবে নিশ্চয়ই, শার্ট প্যান্ট, সেটা থেকে আমরা ওনার হাইটটা বুঝতে পারবো। হ্যাঁ, এক মিনিট। জামা কাপড়ে তো খুব শকর, পুরো আলমারিটা ওর জামা কাপড়ে ভর্তি। আসুন, এই যে জামা কাপড়গুলো, জামা কাপড় কোথায় গেল? ও, হয়তো ওদিকে আছে। আরে এটা তো শুধু আমার ড্রেস। ও হ্যাঁ, হতে পারে ও অনেক বড় ট্যুরে গেছে, তো এই জন্য সব ড্রেস নিয়ে চলে গেছে হয়তো। বিয়ে কবে হয়েছিল আপনাদের, মানে কোথায় হয়েছিল? আপনার কাছে বিয়ের অন্য কোনো ডকুমেন্ট আছে, মানে ম্যারেজ সার্টিফিকেট, ম্যারেজ কার্ড বা অন্য কিছু? কিন্তু আমরা কোনো ডকুমেন্ট পাইনি। দেখে মনে হচ্ছিল উনি যে হাজবেন্ডকে খুঁজছিলেন তিনি আসলে ছিলেনই না, আর যদি থেকেও থাকতেন তো ছিলেন শুধু ওনার কল্পনায়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এইটা ছিল যে ওনার বিয়ে থেকে শুরু করে স্বামীর নিখোঁজ হওয়া পর্যন্ত যত গল্প উনি বলেছেন সেটা শুনে এটা কখনো মনে হয়নি যে উনি মিথ্যে বলছেন। পুঙ্খানুপুঙ্খ ছোট থেকে ছোট কথা ওর মনে ছিল, যেটা কোনো পাগলের কাছ থেকে আশা করা যায় না। উনি ওনার স্বামীর যে ডেসক্রিপশন দিয়েছিলেন সেটা থেকে আমরা একটা স্কেচ বানিয়েছি। হাবিলদার, অনেক চেষ্টা করার পরেও আমরা একে খুঁজে পাইনি, আর একে কেউ চিনতেও পারেনি। আমরা এটাও জানি না যে আদৌ এই লোকটা আছে কিনা, নাকি ওই মহিলার মস্তিষ্কের কল্পনা। ওখানে 6 মাস আগে শাওলি নামে এক মহিলা থাকতেন, 4 তলায়, ফ্ল্যাট নাম্বার 44। তুমি কি চেনো ওকে? হ্যাঁ, আমি চিনি স্যার। খুব ভালো মহিলা ছিল স্যার। উনি যখন এসেছিলেন একদম ঠিক ছিলেন, কিন্তু জানি না তারপর কি হয়ে গেল ওনার। এই ফ্ল্যাট ছেড়ে চলে যাওয়ার পরও অনেক দিন ধরে এখানে আসতেন। ওখানে আর এখানে বসে কি যে দেখতেন উনি, কিছুই বুঝতাম না। তুমি কোথায় আছো গো? আর কত অপেক্ষা করাবে আমাকে? স্যার, এরকম আচরণ তো পাগলেরাই করে। না পাটিল, হয়তো এই ভদ্রমহিলা একটু পাগলামি করতেন, কিন্তু ভদ্রমহিলা পাগল নন। নাহলে একজন পাগলকে কে মারার চেষ্টা করবে? হামলাকারী আর হামলা করার কারণ দুটোরই কানেকশন ওর পাস্ট লাইফের সঙ্গে রয়েছে। কিন্তু একটা উপায় আছে যেটা আমাদের কাজে লাগতে পারে। ব্যাস, এটাই দিয়েছিল তোকে? হ্যাঁ স্যার, 1 বছর হয়ে গেছে তো আমারও ঠিকঠাক মনে নেই যে কি কি দিয়েছিল আমায়, কিন্তু যা কিছু দিয়েছিল স্যার সব কিছু এক এক করে বেচে দিয়েছিলাম। শুধু এই কটা জিনিসই বেঁচেছিল স্যার। স্যার, এসবের ওপর সোনার নিকেল করা, আর এই আংটিটা তো পেতলের, সেই জন্য এগুলো কে কিনতো বলুন? স্যার, এটা জালোর রাজবংশের আংটি।
আমাদের জালোরের রাজার সঙ্গে দেখা করতে হবে। ওখান থেকে আমরা কোনো ক্লু নিশ্চয়ই পাবো। আসলে না, আমার হাজবেন্ড খুব বড় লোক, অনেক টাকা আছে ওর কাছে। ও না রাজ পরিবারের ছেলে। আমার হাজবেন্ড রাজকুমার। রাজাবাবু দেখুন তো একে আপনি চেনেন কিনা? ছবিটা দেখে তো খুব চেনা চেনা লাগছে, কিন্তু কার ছবি সেটা আমি বলতে পারছি না, সরি। এই আংটিটা চিনতে পারছেন আপনি? এখানে আপনাদের পারিবারিক চিহ্ন আছে। মনে করুন এটা আপনি কবে কাকে দিয়েছিলেন? হ্যাঁ, এই ধরনের আংটি আমরা আনন্দের সময় প্রায়শই আমাদের আত্মীয় স্বজন বা পরিচিতর মধ্যে বিতরণ করি, কিন্তু এটা আমি কাকে দিয়েছিলাম বলতে পারবো না, মনে পড়ছে না। থ্যাংক ইউ। প্রণাম নেবেন সাহেব। কি হয়েছে? এটা এটা তো আমাদের ছেলে সুরিন্দর, আমাদের ছেলে। আপনি নিশ্চিত যে এটা আপনার ছেলের ছবি? সাহেব, আমরা ওর মা বাবা, আমরা কেন চিনতে ভুল করব? ছবিটা হয়তো হাতে আঁকা হয়েছে, তবে একই চোখ, একই নাক। সাহেব, হে আমাদেরই ছেলে। ও এখন কোথায়? কোথায়? স্যার, আমাদের ছেলেকে ভগবান 3 বছর আগে নিয়েছে। মারা গেছে ও। রাজামশাইয়ের ওখানে ওনার গাড়ি ধোয়ার কাজ করতো সুরিন্দর। যখন আমরা মহলে হওয়া একটা চুরির ব্যাপারে তদন্ত করছিলাম, তখনই ওর মৃত্যুর খবরটা পাই। আসলে ও কারোর পারমিশন ছাড়ে রাজামশাইয়ের একটা দামি গাড়ি নিয়ে চলে গেছিল, আর হয়তো কন্ট্রোল না করতে পারার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যায়। চুরি আর অ্যাক্সিডেন্ট একই দিনে হওয়ার কারণে এটা প্রমাণ হয় যে চুরিটা ওই করেছিল। ইন্সপেক্টর, আপনি নিশ্চিত যে এই অ্যাক্সিডেন্টে ছেলেটার মৃত্যু হয়েছিল? হ্যাঁ স্যার, এই দেখুন, গাড়ি খাদের এই অংশটা থেকে নিচে পড়েছিল, আর এত উপর থেকে পড়ার পরে বাঁচাটা একেবারেই পসিবল নয়। প্রশ্ন থেকেই যায়, গাড়িটা যখন এখানে পড়লো আর তার মধ্যে সুরিন্দর ছিল, হ্যাঁ, গাড়িটা যখন এখান থেকে পাওয়া গেল তখন সুরিন্দরের দেহ পাওয়া গেল না কেন? স্যার, আপনার প্রশ্নটা একেবারেই সঠিক, কিন্তু যখন আমরা গাড়িটাকে নদী থেকে টেনে তুলি তো গাড়িটার উইন্ডশিল্ড আর দরজাটা ভাঙা ছিল। তো হতে পারে যে বডিটা গাড়ি থেকে বেরিয়ে যায় আর নদীতে ভেসে চলে যায়। সুরিন্দরের কোন বন্ধু যে খুব কাছের ছিল? না স্যার, ওর কোনো বন্ধু ছিল না। ও একাই থাকতো। যখন ছোট ছিল তখন থেকেই একা থাকতো। সুরিন্দর, ওখানে বসে কি করছিস? যা গিয়ে তুইও খেল ওদের সঙ্গে। আমি এই ছেলেগুলোর সাথে খেলবই না। এরকম বলছিস কেন? কেন খেলবি না ওদের সঙ্গে? তোর মতোই তো ওরা। হতে পারে ওরা তোমার মতো, আমার মতো ওদের মধ্যে কেউ নেই আর কোনোদিন থাকবেও না। আরে ছেলে শোন তো, এর মধ্যে খালি একটাই জিনিস ছিল স্যার, যেটা ও ভালোবাসতো, আর সেটা ছিল রানা সাহেবের প্রাসাদ। ও সারাদিন প্রাসাদের আশেপাশে ঘুরতো, আর একদিন দারোয়ান, যাও গিয়ে ড্রাইভারকে বলো ও যেন গাড়ি বের করে। কাউকে ছাতা নিয়ে আসতে বলো আমাকে গাড়ি পর্যন্ত দিয়ে আসার জন্য। রোদের মধ্যে দিয়ে যাওয়ার অভ্যাস নেই আমার। আরে কি করছিস বাবা? রাজা রাজা খেলছিস? আমার সোনা, তুমি এখানে কেন এসেছো? যখন তখন আমার পিছনে পড়ে আছো। তুমি আমাকে ফলো করছো? আরে দেখেছি তো, কি হয়েছে বাবা? ছাড়ো তো।
আরে সুরিন্দর শোন, আস্তে আস্তে বড় হয়ে গেল, তাও কোনো পরিবর্তন হলো না ওর মধ্যে, যেমন তেমনই ছিল। কখনো সস্তা জিনিসও পছন্দই করতো না, দামি জিনিস, দামি আতরের বোতল। কিন্তু আমাদের ক্ষমতা ছিল না। কিন্তু ও তো আমাদের একমাত্র সন্তান। আমরা সংসারের অন্যান্য খরচ কমিয়ে ওর সমস্ত ইচ্ছা পূরণ করতে চাইতাম, যতটা পারা যেত। আমার তো মাথায় এটাই ঢুকছিল না যে ও আমাদের মতো গরিবের বাড়িতে কি করে জন্ম নিল। আর একদিন হঠাৎ ও আমাদের ছেড়ে চলে গেল। হাতের ছেলে সরিন্দর ছেড়ে চলে গেল। আমার হাজবেন্ড না খুব হ্যান্ডসাম, ফর্সা, লম্বা। ও তো প্রিন্স না, তাই প্রিন্সের মতো দেখতে ওকে। 3 বছর আগে যে লোকটা মারা গেছে তার সঙ্গে শাওলির বিয়ে কি করে হয়? তার মানে এসবই শাওলি ওরফে শৈলজার মনের ভুল। না, এটা কিছুতেই শৈলজার মনের ভুল নয়, কেননা এই লোকটা বেঁচে থাকাকালীন জালোরেই ছিল আর জালোরেই তার মৃত্যু হয়। প্রশ্নটা হলো শৈলজা একে দেখলো কোথায়? এ সেলিব্রিটিও নয়, হিরোও নয়। এর ছবি না ম্যাগাজিনে ছাপা হয়েছে না খবরের কাগজে। আর শৈলজা যদি ওকে নাই দেখে থাকবে তাহলে স্কেচটা আঁকালো কি করে? তাহলে আপনার কি মনে হয়? পসিবিলিটি অনেক আছে যাদব। হতে পারে সুরিন্দারের মুখটা শৈলজার স্বামীর সঙ্গে মেলে, অথবা কি? অথবা যে সুরিন্দারকে ওর বাবা মার পুরো জালোর জানে মারা গেছে সে আসলে বেঁচে আছে। আর আমার মনে হচ্ছে যে লোকটা সত্যি বেঁচে আছে। অবশেষে পুলিশ সেই ব্যক্তিকে খুঁজে বের করলো যার স্কেচ শাওলির কথা অনুযায়ী তৈরি করা হয়েছিল আর যার সম্পর্কে শাওলির দাবি ছিল যে সে তার স্বামী। পুলিশ এই ব্যক্তিকে রাজস্থানের একটা ছোট শহর জালোয়ারে পেয়েছিল, যার নাম ছিল সুরিন্দর, আর তার মৃত্যু 3 বছর আগেই হয়েছে, অর্থাৎ শাওলির বিয়ের অনেকটাই আগে। তাহলে ওই ব্যক্তি শাওলির স্বামী কি করে হবে? এছাড়া না শাওলি কখনো জালোয়ারে গিয়েছিল, না সুরিন্দর কখনো মুম্বাইতে এসেছিল, আর না সুরিন্দর কোনো বিখ্যাত মানুষ ছিল যে তার ছবি শাওলি কোনো খবরের কাগজ বা ম্যাগাজিনে দেখেছে। কিন্তু তাহলে শাওলি তার হুবহু স্কেচ কি করে তৈরি করালো? শাওলির এই মৃত ব্যক্তির সঙ্গে কি সম্পর্ক ছিল? এই সব প্রশ্নের উত্তর আমরা আপনাদের দেব আগামী দিন, আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।